সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্লাস শুরু করছি, ইম্পর্টেন্ট ক্লাস। আমরা সংবিধানের আলোচনায় ছিলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংবিধানের আলোচনায় ছিলাম, তারই ধারাবাহিকতা আজকে সংবিধান, সরকার ব্যবস্থা, পুরো বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা লাস্ট লাইনটা কি ছিল আগের ক্লাসের, একটু কেউ যদি আমাকে বলে দিয়ে সহযোগিতা করেন তাহলে উপকার হবে। লাস্ট লাইনটা কি ছিল, গত সপ্তাহে যে আলোচনা করতেছিলাম এর শেষ লাইনটা কি ছিল আমাকে একটু জানাতে হবে। শেষ লাইন, জাস্ট শেষ লাইনটা কি ছিল একটু জানাতে হবে। জি, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, ন্যায়পাল আলোচনা হয়েছিল ৭৭ নং অনুচ্ছেদ। হ্যাঁ, আমি ভালো আছি, ৭৭ আলোচনা। আজকে আরো কিছু সংবিধানের বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমি আপনাদেরকে যে সংবিধানের, দেখেন আমি যে আপনাদের সংবিধানের যে অনুচ্ছেদগুলো, যে খণ্ডগুলো দেখিয়েছিলাম, যে 11টা খণ্ড, এর মধ্যে একটা খণ্ড দেখেন নির্বাহী বিভাগ আছে। নির্বাহী বিভাগ। আর একটা খণ্ড আছে শাসন বিভাগ। নির্বাহী বিভাগের আরেকটা শাসন বিভাগ, সরি, আরেকটা হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ। নির্বাহী বিভাগের আরেক নাম কি? শাসন বিভাগ। আইন বিভাগ। তাইলে আরেকটা হচ্ছে বিচার বিভাগ। এই তিনটা হচ্ছে সরকারের অঙ্গ। বলা হয় এই তিনটা হচ্ছে কি সরকারের অঙ্গ। এই আজকে উপস্থিতি এত জঘন্য কেন বুঝলাম না, কাহিনী কি? হ্যাঁ, এই আজকে উপস্থিতি নাই কেন? সবাই কোথায় গেল? ঘটনা কি? সবাই কোথায় গেল? ঘটনা কি? সবাই কোথায় গেল জানতে চাই। কোথায় গেল, ঘটনা কি একটু জানতে চাই। আজকে উপস্থিতি নাই কেন? আপনার একটু, ও আচ্ছা, কবির স্যারের ইংলিশ ক্লাসে। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা করি। দেখো, এই যে তিনটা, এইটাই হলো সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা, ওকে। দেখেন, এই হচ্ছে সরকার ব্যবস্থা। এখন এই তিনটা হইল সরকারের অঙ্গ। তিনটা কি সরকারের অঙ্গ, একটু খেয়াল করেন। এই তিনটা হচ্ছে সরকারের অঙ্গ। আচ্ছা, কবির ভাই ধরে রাখছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি, কারণ আমাদের ওয়েট করা সম্ভব না। কারণ এমনিতেই 1 ঘন্টা পিছিয়ে ক্লাস নিচ্ছি, 10টার ক্লাস এমনিতেই শেষ হয় 11:30টায়, সেখানে ওয়েট করার সুযোগ নাই। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। যদি আজকে ক্লাসে মনোযোগ না দেই তাহলে বিপদ হবে সবার জন্য, বলে দিচ্ছি। একটু, এই তিনটা হচ্ছে সরকারের অঙ্গ, তাহলে এদের কাজ, কার কাজ কি? নির্বাহী বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এগুলো আসতে পারে, হ্যাঁ, প্রণয়ন করা। আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, প্রণয়ন। আর এর কাজ কি? আইন প্রয়োগ করা, একদম মানে ইমপ্লিমেন্ট করা, আইন প্রয়োগ করা, ওকে। আচ্ছা, তাহলে এইটা হলো আইন প্রণয়ন, এটা হচ্ছে আইন প্রয়োগ। তাহলে ওর কাজ কি? ও হচ্ছে আইন কার্যকর করবে। আইন কার্যকর করবে। দেখেন, আমি সংবিধান থেকে বের হইনি, আমি সংবিধান নিয়ে আলোচনা করব, আরো বের হইনি। আমরা এমন একটি স্টাইলে আলোচনা করতেছি যেন সবার বুঝতে সুবিধা হয়। এর কাজ হচ্ছে আইন প্রয়োগ করা, এর কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তাহলে আইন বিভাগের নাম কি আমাদের? আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। তাহলে জাতীয় সংসদ কি করবে? আইন প্রণয়ন করবে। জাতীয় সংসদ আইন প্রণয়ন করার পর নির্বাহী বিভাগে যাবে। নির্বাহী বিভাগে কারা আছে?
নির্বাহী বিভাগে আছে গ্রামের চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত এই বিভাগের সবাই সদস্য। তাহলে এখানে যাওয়ার পরে আইন কি হয়ে যাবে? আইন কার্যকর হবে। ধরেন রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি এই সাইন করবে, রাষ্ট্রপতি সাইন করার পরে আইন কার্যকর হয়ে যাবে। এবার বিচার বিভাগে এটাকে দিয়ে দেওয়া হবে। বিচার বিভাগ কি করবে? আইন প্রয়োগ করবে, ইমপ্লিমেন্ট করবে সে নানানভাবে, কোর্টের মাধ্যমে, আপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, তারপরে হচ্ছে ধরেন একদম মানে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট করবে বিচার বিভাগ। তাইলে নির্বাহী বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগের কাজ আমরা হয়তোবা বুঝতে পেরেছি। তাইলে এইটা যদি হয় সরকার ব্যবস্থা, আমরা সরকার ব্যবস্থার আলোচনায় যেতে চাই, কিন্তু তার আগে আমরা একটু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটু দেখে নিই। আমি যদি সবগুলো অনুচ্ছেদ খণ্ডকে একটু আবার লিখি আগের দিনের মতো, যে প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপরে মৌলিক অধিকার, তারপরে নির্বাহী বিভাগ, তারপরে আইন বিভাগ, তারপরে বিচার বিভাগ, তারপরে নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এরপরে হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন, তাহলে কটা? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, জরুরি আইন সংবিধান সংশোধন, তারপরে হচ্ছে বিবিধ। 3 5 7 9 11, এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 9 ক, দশম, 11তম। একটু খেয়াল করেন কেন আজকে আবার আমি এগুলো কষ্ট করে লিখলাম। ও সাংবিধানিক প্রতিষ্ঠান ও পদ পড়ানো হয়েছিল। ওহো, শিট 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 শিট, ভেরি স্যাড। আচ্ছা, না আর পড়াবো না। ওকে, খেয়াল করে নিই আমি। তাইলে আমরা যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। তাহলে এখন আমরা নির্বাহী বিভাগ সম্পর্কে জানবো। তাহলে আসেন নির্বাহী বিভাগ সম্পর্কে পড়ব। এখন নির্বাহী বিভাগ খুব সতর্কতার সাথে পড়তে হবে আমাদেরকে, কারণ এই যে নির্বাহী বিভাগটা, যেটা হলো আমাদের সংবিধানের কত অনুচ্ছেদ থেকে কত? অনুচ্ছেদ 48 থেকে 64 পর্যন্ত। নির্বাহী বিভাগ হচ্ছে 48 থেকে 64 পর্যন্ত হচ্ছে নির্বাহী বিভাগ, তাই না? আচ্ছা, নতুন যারা আছে তারা আবার পাবে, টেনশন করার দরকার নাই। আমি এটা পড়িয়েছিলাম গতদিন, এরপর আবার এখানে কথা বলে ফেলছি। আপনারা হচ্ছে আমি যেখান থেকে শুরু করেছি ঠিক এখান থেকে বোঝার চেষ্টা করেন। আমরা সরকারের একটা অঙ্গ নিয়ে কথা বলতেছি, যে অঙ্গটার নাম হচ্ছে নির্বাহী বিভাগ, যে অনুচ্ছেদটা হচ্ছে 48 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে একটা খেয়াল করেন, এই বিভাগের সদস্য কারা? সদস্য হচ্ছে গ্রামের চৌকিদার থেকে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত। আজকে রাষ্ট্রপতি নিয়ে আলাপ করব। আপনাদের মধ্যে তো কিউরিসিটি আছে রাষ্ট্রপতি নিয়ে,
আর কমেন্টস করার দরকার নাই, ঠিক আছে? এই বৈশিষ্ট্যের ভাগ একটা, আর কমেন্টস করার দরকার নাই। আমরা মাথায় নেই নতুন যারা আছি যে আমরা আজকে সরকারের যে 3টা অঙ্গ নিয়ে কথা বলবো। সরকারের যে 3টা অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এইটা নিয়েই কথা বলবো। এইটাই গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? আবার ক্লাস হবে, টেনশন নেওয়ার দরকার নেই। এখান থেকেই আমরা আলোচনা শুরু করলাম। এটা সদস্যকে গ্রামের চৌকিদার থেকে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাহী বিভাগের সদস্য। এখানে প্রধান নির্বাহীকে, প্রধান নির্বাহী হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। প্রধান নির্বাহী হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, বোঝা গেছে? এই আজকে আমাকে সুন্দর লাগছে, প্রত্যেকদিন অসুন্দর লাগে। পিটাইয়া বিলকিস নোয়াখালী পাঠাই দিব। প্রকৃত নির্বাহী, প্রকৃত নির্বাহী, নির্বাহী। শীত যত আসবে সুন্দর মানুষ, শুকনা মানুষটা আরো সুন্দর লাগবে। কারণ শীতকালে শুকনা মানুষের জন্য সুবিধা হলো কাপড় চোপড় একটু বেশি পরা যায় আর কি, ঠিক আছে? কাপড় চোপড় একটু বেশি পরা যায়, বোঝা গেছে? ওকে, একটু দেখি। প্রকৃত নির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আমি অনেকগুলো তাজা তাজা কথা বলবো এই মুহূর্তে, আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী কথা বলবো, একদম তরতাজা কথাগুলো বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের প্রকৃত নির্বাহী প্রধানমন্ত্রী নাই, কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন, এই প্রধান উপদেষ্টা হচ্ছে প্রকৃত নির্বাহী দায়িত্ব পালন করতেছেন। অর্থাৎ এই প্রধানমন্ত্রী যেহেতু নাই, উপদেষ্টা যেহেতু তার দায়িত্বগুলো গ্রহণ করতেছে, এর জন্য অবশ্যই একটা অর্ডিন্যান্স জারি করা লাগতেছে যে উপদেষ্টার ক্ষমতা সংবলিত, যে উপদেষ্টা কি কি করতে পারবে। হ্যাঁ, এই ব্যাপারে একটা করা হচ্ছে আর কি, অর্ডিন্যান্স আসবে, একটা নিয়ম নীতি, একটা রুলস রেগুলেশন আসবে। তাহলে প্রকৃত নির্বাহী যেহেতু প্রধানমন্ত্রী, আর আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এখন নাই, তাহলে এই দায়িত্ব কে পালন করতেছেন? উপদেষ্টা পালন করতেছেন। তাহলে আছেন কে? আছেন হচ্ছে আমাদের প্রধান নির্বাহী। প্রধান নির্বাহী আছেন মহামান্য রাষ্ট্রপতি। আজকে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে জানবো। অনেকেরই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কিউরিসিটি আছে, এটা জানার প্রয়োজনও আছে সবার, ঠিক আছে? তাইলে আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। রাষ্ট্র পরিচালিত হয় কার নামে? রাষ্ট্রপতির নামে রাষ্ট্র পরিচালিত হয়। যদিও রাষ্ট্রপতির হাতে অনেক বেশি ক্ষমতা আছে বলে আমাদের জানা নাই যে রাষ্ট্রপতি অনেক ক্ষমতার অধিকারী, বাট রাষ্ট্রটা কিন্তু তার নামেই পরিচালিত হয়। তাহলে রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। এই রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কি কি আছে, আজকে সেটা নিয়ে নির্বাহী বিভাগের এই আলোচনা থাকছে, এবং সেটার একদম চুলচেরা বিশ্লেষণ থাকছে, যেটা আপনি হোপ করেন আমার কাছ থেকে, যেটা আপনারা আমার কাছ থেকে জানতে চান, সেইভাবে আলোচনা আমরা করব। আমরা জানি যে রাষ্ট্রপতি যে নিয়োগ, এই রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া আগে আমরা একটু ক্লিয়ার হই। এই যে রাষ্ট্রপতির নিয়োগ, এই রাষ্ট্রপতির নিয়োগ বিধিটা, এইটা কিভাবে নিয়োগ হয়? রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হয়? রাষ্ট্রপতি বাংলাদেশ সংসদের আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন, এবং সংবিধানের, আমরা যদি দেখি যে সংবিধানের অনুচ্ছেদ 48, এই অনুচ্ছেদ 48-এ তাকে নিয়োগ করা হবে। 48-এ যে রুলস দেওয়া আছে, যে এই অনুযায়ী হ্যাঁ তাকে নিয়োগ করা হবে। যেমন এই ক্ষেত্রে বয়স হইতে হবে 35 বছর। হ্যাঁ, বয়স হইতে হবে 35 বছর। তারপরে দায়িত্ব পালনে মানে সে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা, এই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার থাকতে হবে, ইত্যাদি, মানে সুস্থ মস্তিষ্ক থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা না বলি, যে
আমরা যদি মানে বড় কথা বলি যে বয়স 35 হইতে হবে, এই একটা। এরপরে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। কখনো অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ অপসারিত হইয়া থাকলে, অর্থাৎ কখনো যদি সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন, তাইলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ ধরেন এই মুহূর্তে একজন রাষ্ট্রপতি আমাদের আছে, উনি হচ্ছেন প্রথম রাষ্ট্রপতি, উনার প্রথম মেয়াদ, রাষ্ট্রপতির মেয়াদ থাকে, রাষ্ট্রপতি চাইলে 2 মেয়াদে উনি আসতে পারেন। হ্যাঁ, 2 বার 5 বছর করে রাষ্ট্রপতির ক্ষমতার মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে রাষ্ট্রপতি চাইলে 5 বছর ক্ষমতায় থাকতে পারেন এবং সেটা 2 মেয়াদে উনি ক্ষমতায় থাকতে পারেন। এই যে 2 মেয়াদে উনি ক্ষমতায় থাকবেন, প্রথম মেয়াদে ধরেন উনি কোনো কারণে অভিশংসিত হইল, তাহলে অভিশংসিত কিভাবে হয় সেটা আবার আমি আলোচনা করে দিব। 2 মেয়াদে কোনো কারণে অভিশংসন হইল, যদি রাষ্ট্রপতি কোনো কারণে আমাদের সংবিধানের অধীনে কোন নিয়ম নীতি দ্বারা অভিশংসিত হয়, তাহলে পুনরায় পরবর্তীতে সে আর কখনোই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখবে না। তাহলে আমি আবারও বলতেছি, অনুচ্ছেদ 48-এ রাষ্ট্রপতির নিয়োগ হচ্ছে, তার বয়স হইতে হবে 35, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। যদি সে অতীতে সংবিধানের অধীনে কোনোভাবে অভিশংসিত হয়, তাহলে সে কোনোভাবেই আর রাষ্ট্রপতি হইতে পারবে না, সে কোনোভাবেই আর রাষ্ট্রপতি হইতে পারবে না। কালকে আমার ছাত্রী বলছে, স্যার আব্দুল হামিদ তো রাষ্ট্রপতি ছিল, তাহলে আব্দুল হামিদ তো অনেক বিচক্ষণ ব্যক্তি ছিল, প্রধানমন্ত্রী আব্দুল হামিদের মতো লোককে উপদেষ্টা করলো না কেন? এইটা আমি ক্লিয়ার করি, এই প্রশ্ন আপনাদের মধ্যেও থাকতে পারে। কারণ রাষ্ট্রপতি হলো সর্বোচ্চ পদ, এই রাষ্ট্রপতি হওয়ার পরে একটা দেশে, আমাদের দেশে এর আর বড় পদ নাই। এরপর ডিমোশনে কখনো তার নিয়োগ হয় না, রাষ্ট্রপতি উপদেষ্টা হয় না, তাকে উপদেষ্টা করা যায় না। তাহলে অভিশংসিত কি সেটা আমি পরে বলতেছি, আমি 48 নম্বর অনুচ্ছেদ নিয়ে কথা বলতেছি, এটা আগে কথা বলে শেষ করি, তারপর অভিশংসন নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা রাষ্ট্রপতি, তাহলে আমরা যারা পরে ঢুকেছেন আপনারাও হয়তো ইংরেজি ক্লাসে ব্যস্ত ছিলেন, আমি আজকে আইন বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, এই 3টা বিভাগ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, যেন আপনার ভবিষ্যতে আর কোনো প্রকার প্রশ্ন না থাকে, এই জায়গাটা যেন আপনি কোনো প্রকার বিপদে না থাকেন, সেই ব্যবস্থা আজকে আপনাদেরকে করা হবে। এইটাকে বলা হয় বাংলাদেশের সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন হয় 3টা, সংবিধান থেকে হয় 3টা, রাজনৈতিক ব্যবস্থা থেকে হয় 3টা, 3 তিরিক্ষে 9টা প্রশ্ন হয় এই জায়গা থেকে। সংবিধান 3, সরকার ব্যবস্থা 3, রাজনৈতিক ব্যবস্থা 3, সংবিধান 3, সরকার ব্যবস্থা 3, রাজনৈতিক ব্যবস্থা 3। সংবিধান আমি একটা ক্লাস নিয়েছি, আজকে নিচ্ছি। সংবিধানের এই সরকার ব্যবস্থার সংবিধান এর উপরে আজকে 2য় ক্লাস চলতেছে, আমি সরকার ব্যবস্থাকে আলাদা করে নিচ্ছি না, সংবিধান সরকার ব্যবস্থা এরপরে টোটাল ক্লাস হবে 3টা, টোটাল ক্লাস হবে 3টা। মার্ক কয়টা? মার্ক হচ্ছে 6 মার্ক। 3 ক্লাস যদি কেউ মনোযোগ সহকারে করেন এবং যদি এমসিকিউ প্র্যাকটিস করেন, তাইলে আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবেন, 6-এ 6ই পাবেন, একদম গ্যারান্টি, একদম গ্যারান্টি। ঠিক আছে? তাইলে আমরা 48 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে কথাবার্তা বললাম এবং এই রাষ্ট্রপতির কিছু নিয়ম কানুন আছে, সে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তিনি কার্য সম্পাদন করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি অনেক বড় পদের অধিকারী হইলেও তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। তার যদি মনে হয় যে সংসদ বিলুপ্ত ঘোষণা করবেন, সংসদ বিলুপ্ত করতে হইলে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে। যে কোনো কিছুতেই আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কোনো কার্য সম্পাদন করতে পারেন না। তাহলে আমাদের অনুচ্ছেদ 49-এ কি বলছে রাষ্ট্রপতির নিয়ে, আমরা একটু সেটা দেখতে চাই। অনুচ্ছেদ 49-এ বলল ক্ষমা প্রদর্শনের অধিকার, ক্ষমা প্রদর্শনের অধিকার, ক্ষমা প্রদর্শনের অধিকার অনুচ্ছেদ 49-এ বলল। কি এটা?
রাষ্ট্রপতি কি ক্ষমা করতে পারবেন, তার কি অপরাধ মানে কি এখতিয়ার আছে, সেটা আমাদের 49 নাম্বার অনুচ্ছেদে আমাদেরকে স্পষ্ট করা হয়েছে। যদি কোনো ব্যক্তি আদালত দ্বারা অনুচ্ছেদ 49 ক্ষমার অধিকার, আমরা এখানে দেখে নিচ্ছি যে রাষ্ট্রপতি মানে যদি কোনো ব্যক্তি কোনো আদালত দ্বারা বা কোনো ট্রাইব্যুনাল দ্বারা বা কোনো কর্তৃপক্ষের দ্বারা কোনো দণ্ডে দণ্ডিত হয়, হ্যাঁ হ্যাঁ কোনো দণ্ডে যদি দণ্ডিত হয় এবং মানে ধরেন কেউ, সোজা কথা বলি, কেউ ফাঁসির আসামি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা 10 বছর কারাদণ্ড হয়েছে বা 2 বছর হয়েছে, 5 বছর হয়েছে, এই ধরনের ব্যক্তিকে উনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। উনি যদি ক্ষমা করে দেন তাহলে ফাঁসির আসামিরও ফাঁসি হবে না। ওকে, তাইলে আমাদেরকে যে ব্যাপারটা বুঝতে হবে এখানে সেটি হচ্ছে যে একজন রাষ্ট্রপতি চাইলে যে কোনো প্রকার আসামিকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়। ম্যাক্সিমাম সবাই চায় না, যারা চায় ম্যাক্সিমামকে করা হয় না। আর রাষ্ট্রপতি যদি চায় তাকে ক্ষমা করে দিতে পারে। যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে কোনোভাবেই তার আর মৃত্যুদণ্ড হবে না। আমরা যদি অনুচ্ছেদ 50-এ যাই, আমরা কেন রাষ্ট্রপতি পড়তেছি, পড়ার দরকার আছে। পরীক্ষায় না আসলেও আপনার রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে জানা এখন বাজারের একটা মানে তাজা প্রোডাক্ট হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বিসিএস প্রার্থীদেরকে জানতে হবে, ঠিক আছে। এবং যারা রিটেন পরীক্ষা দিবেন সামনে, আপনারা জানেন যে আরো 10,000 বৃদ্ধি করা হবে। যারা হাফ মার্ক 1 মার্কের জন্য লস খেয়েছিলেন বা অল্পর জন্য যারা হন নাই, তাদের কিন্তু সুযোগ আইছে। যারা গার্লফ্রেন্ডে বড় বড় কথা বলছিলেন, যার হাফ মার্ক হইলে আমি টিকে যেতাম, হাফ মার্ক কম নিলে আমি টিকে যেতাম, তারা রেডি হয়ে যান, ঠিক আছে। এইবারও যদি না হয়, গার্লফ্রেন্ড বুঝবে যে আপনি বোয়া, হ্যাঁ, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বুঝবে আপনি ভুয়া, ঠিক আছে। ধরা তো খেয়ে গেছেন। এবার দেখেন, ওই যে ওরকম ধরা অনেকেই খাইছে। আগে অনেকেই ভুয়া পরিচয় দিত যে আমি ক্যাডার ছিলাম, যে অমুক বিসিএস এ আমি ক্যাডার ছিলাম, বিভিন্ন রাজনৈতিক কারণে আমাকে ক্যাডার বানানো হয় নাই। তো এই সরকার এসে একটা ভালো কাজ করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে পেছনে যাদের সাথে ইনজাস্টিস হয়েছে, হ্যাঁ, যাদের সাথে ইনজাস্টিস হয়েছে, একদম যাদের সাথে ইনজাস্টিস হয়েছে, যাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে থাকার কারণে বা বিভিন্ন সংগঠন করার কারণে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল না, আটকিয়ে রাখা হয়েছিল, এদের নিয়োগটা দিয়ে দিছে, একজনকেও ধরে রাখে নাই। এখন ঘটনা হচ্ছে, যারা বলতো যে আমি তো ক্যাডার হয়েছিলাম, আমি বিভিন্ন এই দল করার কারণে ওই দল করার কারণে আমার হয় নাই, হ্যাঁ, আমার নিয়োগ হয় নাই, তারা এবার ধরা খেয়ে গেছে। তাদের নিয়োগ এখনো হয় নাই। তাহলে তারা কোন দল করে রে ভাই? আসলে তাদের নিয়োগই কোনোদিন হয়েছিল না, তারা কোনো দলই কোনোদিন করে নাই, কোনো ক্যাডারই তারা কোনোদিন হয় নাই। অযথাই মিথ্যা কথা বইলে তারা এই ধরা রাখাইছে। তারা জানতো না যে কোনো একদিন এই দেশে এই ধরনের একটা রেভুলেশন হবে, নতুন সরকার আসবে, আর নতুন সরকার এসে এইরকম পেছনের নিয়োগগুলো ধাক্কা দিয়ে এক ধাক্কায় দিয়ে দিবে। এইটা তারা যদি কোনোদিন কল্পনায়ও ভাবতো, স্বপ্নেও দেখতো, তাহলে এই মিথ্যা কথাগুলো বলতো না। তাদের মধ্যে অনেক টিচার আছে, আমার মতো টিচারও আছে অনেক, ঠিক আছে, প্রতিষ্ঠানের মালিকও আছে, সে বলতো আমি পুলিশ ক্যাডার হয়েছি, আমি ওই ক্যাডার হয়েছি, সেই ক্যাডার হয়েছি। কিন্তু আজকে কিন্তু কি হয়েছে, আজকে কিন্তু একদম ধরা খেয়ে গেছে। সো এইরকম, হ্যাঁ, যদি কেউ বলে থাকেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে যে আর হাফ মার্ক হইলেই তো আমি টিকে যাইতাম, তারা রেডি হয়ে যান। হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাড়ি খাওয়ার জন্য, মায়ের খাওয়ার জন্য রেডি হন, নয় রিটেন প্রস্তুতির জন্য রেডি হন, দুইটার একটা, ঠিক আছে। ওকে, তাইলে অনুচ্ছেদ 50-এ কি বলছে? রাষ্ট্রপতির পদের মেয়াদের কথা বলছে। রাষ্ট্রপতির পদের মেয়াদ, রাষ্ট্রপতির পদের মেয়াদের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির পদের মেয়াদের কথা বলা হয়েছে। তাহলে রাষ্ট্রপতির পদের মেয়াদ কত? মেয়াদ হচ্ছে 5 বছর। এটা মোটামুটি আমরা জানি যে রাষ্ট্রপতির পদের মেয়াদ 5 বছর, এবং তিনি মানে একাধিক ক্রমে হোক আর না হোক, তিনি 2 মেয়াদে থাকতে পারবেন। 2 মেয়াদে ক্রম অনুসারেও হইলেও পারবেন, থাকতে
পারবেন, তিনি 2 মেয়াদে থাকতে পারবেন, অর্থাৎ পরপর অথবা গ্যাপ দিয়ে তিনি কি 2 মেয়াদে থাকতে পারবেন। এবং স্পিকারের উদ্দেশ্যে মানে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন, পদত্যাগ এই যে পদত্যাগ করবেন তখন এই স্পিকারের কাছে করবে, স্পিকারের কাছে করবেন, অর্থাৎ একটা পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্পিকারের কাছে। দেখেন কি জ্বালাটা বাড়ছে এখন দেশে। ধরেন এই রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে, করাবেন আপনারা। ধরেন এখন এই যে চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি, ওনার পদত্যাগ যদি করতে হয় শাহাবুদ্দিন চুপ্পুর, তাহলে ওনার পদত্যাগ করতে হবে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে। এখন এই মুহূর্তে তো আমাদের স্পিকার নাই, তাহলে উনি পদত্যাগটা কার কাছে করবে? এই মুহূর্তে আমাদের স্পিকার নাই, ওনার স্বাক্ষরযুক্ত একটা পত্রযোগে উনি স্পিকারের কাছে পদত্যাগ করতে হবে, নাইলে এই পদত্যাগ বৈধ হবে না। বুঝতে পেরেছেন? এসআইয়ের পদে যেগুলো অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো আবার যখন দল চেঞ্জ হবে তখন এগুলো চাকরি হবে, প্রত্যেকের চাকরি হবে, প্রত্যেকে চাকরি ফিরে পাবে। এর জন্য ওয়েট করতে হবে, একটা সার্টেন পিরিয়ড ওয়েট করতে হবে। টিট ফর ট্যাট আমাদের দেশে তো তাই হচ্ছে। আমাদের দেশে এমন হচ্ছে না যে একদল এমন আচরণ করতেছে যেটা দৃষ্টান্ত হচ্ছে, তা হচ্ছে না। কি হচ্ছে? টিট ফর ট্যাট হচ্ছে, অর্থাৎ যেই আসতেছে যেই ক্ষমতা পাচ্ছে সে প্রতিশোধ নিচ্ছে। এই রিভেঞ্জের রাজনীতি হইলে দেশ কখনো ডেভেলপ হবে না। এই জন্য এখন যারা চাকরি হারালো, এসআই থেকে এএসপি থেকে যারা চাকরি হারালো, এরা আবার চাকরি একদিন ফিরে পাবে ঠিকই। হ্যাঁ, হয়তো 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর চাকরি ঠিকই ফিরে পাবে। তখন কি হবে? তখন তারা এসে আবার রিভেঞ্জ নিবে। এইভাবে একটা দেশ চলতে পারে না ভাই, এইভাবে একটা দেশ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই দেশের ডেভেলপমেন্ট হবে না। রাজনীতির কি দরকার রে ভাই? আমেরিকার মতো দেশে রাজনীতি নিয়ে এত মাতামাতি নাই। রাজনৈতিক দল 2টা, হ্যাঁ, রাজনৈতিক কি দল 2টা, বুঝতে পেরেছেন? রাজনৈতিক দল হইতে হবে 2টা, এত দল গজানোর দরকার নাই। 2 দল নির্বাচন করবে, এত মাতামাতি কিছু নাই। এত জটিল প্রসেস কেন? তোর দ্বারা হবে না, তুই বাদ। এই নিয়ম হয় না কেন স্যার? এটা তো কোনো কথা হলো না ভাই। আপনার ল্যাঙ্গুয়েজও ঠিক নাই, আপনার হচ্ছে বিবেকও, মানে এটা বিবেক কেন সাড়া দিল আপনাকে? একটা রাষ্ট্র ওইভাবে চলে যে হইলে তোর দ্বারা হবে, নালে তুই বাদ। এইটা কখনো একটা রাষ্ট্রের বিধান হইতে পারে না। রাষ্ট্র নিয়মের বাইরে চলে না ভাই। নিয়মের বাইরে আপনি জোর করে কিছুদিন চালাইতে পারবেন, আপনি নিয়ম ছাড়া জোর করে দীর্ঘদিন চালাইতে পারবেন না। নিয়মের বাইরে পৃথিবী চলে না। এই সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান যাই বলেন, উনি পৃথিবীটাও সৃষ্টি করছেন, এই পৃথিবীটা একটা নিয়মের মধ্য দিয়েই চলে ভাই। একটা ট্রেন যেমন তার লাইন চ্যুত হয়ে যায়, কিছুটা নেমে গেলে বা কোনো একটা কারণে ব্রেক হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক এই যে পৃথিবীটা যে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে যে ঘুরছে, এটা যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই। নিয়মের বাইরে কিছু চলে না। পৃথিবী নিয়মের বাইরে চলে না, একটা রাষ্ট্র কিভাবে চলে ভাই? এটা তো হয় না। ঠিক আছে, ওকে। তখন কি আবার এখন যারা নিয়োগ পাচ্ছে তাদের চাকরি থাকবে না? এখন যারা নিয়োগ পাচ্ছে এগুলো আবার ফিল্টারিং করবে যে কে কে তাদের মতাদর্শের না, এই মতাদর্শে, তাদের সবার চাকরি যাবে। এটাই ভাই বাস্তবতা। হ্যাঁ, অন লাইফ, কিছু বলার নাই, অন রেকর্ড। এটাই হচ্ছে বাংলাদেশে। এটা রিভেঞ্জের রাজনীতি। রিভেঞ্জ হইলে হবে না ভাই, রিভেঞ্জ হলে ডেভেলপমেন্ট আসবে না। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলি। যাই হোক, সরি বলার কিছু নাই, আপনারা তো প্রশ্ন করবেনই আমাকে জানার জন্য, কারণ সবচেয়ে ক্রিটিক্যাল জায়গার আলোচনা আজকে করতেছি, যেটা বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আলোচনা করতেছি। প্রশ্ন আমাকে করতেই পারেন, ঠিক আছে? সো এইগুলো হবে, আপনার আইনের বাইরে কিছু চলবে না, নিয়মের বাইরে কিছু চলে না। নিয়মের বাইরে দেখেন আপনিও চলেন না। হ্যাঁ, আপনিও চলেন না নিয়মের বাইরে। দেখবেন আপনার সকালবেলা টয়লেট চাপে, এই টয়লেটটা যদি কোনো কারণে দুপুরে চাপে কি খারাপ লাগে আপনার? এই টয়লেটটা যদি মধ্যরাতে চাপে কি খারাপটা লাগে আপনার? তাহলে টয়লেটটা সকালেই চাপতে হবে, এটাই নিয়ম। টয়লেটটা মধ্যরাতে চাপলে ঘুম ভেঙে টয়লেট করাটা, এর মানে হচ্ছে মানে আপনি ডিজিজে আক্রান্ত। হ্যাঁ, এটা আপনার জন্য ভালো না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না যে আপনি মধ্যরাতে উঠে টয়লেট করতেছেন। তাহলে একটা মানুষ তার টয়লেটটা একটা নিয়মে হইতে হয়, তাহলে সে মানুষটা ভালো থাকে। একটা মানুষ তার খাওয়াটাও একটা নিয়মের মধ্যে খায়, তাহলে ওই মানুষটা ভালো থাকে। নিয়মের বাইরে কিচ্ছু হয় না ভাই, নিয়ম লাগবে। আপনি জোর করে কিছুদিন নিয়ম ছাড়া চলতে পারবেন, আপনি অনিয়ম করেন তো আপনি শরীর টিকে কিনা, আপনার মন টিকে কিনা, কিছু টিকবে না। অতএব লাগবে। দেখেন, পদত্যাগ করবে স্পিকারের কাছে, স্পিকারের কাছে করবেন পদত্যাগ, এবং স্বীয় পত্রে স্বাক্ষরিত, অর্থাৎ এই মহামান্য রাষ্ট্রপতি তিনি একটা পেপারে স্বাক্ষর করে
পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট, এছাড়া তার পদত্যাগের কোনো সুযোগ নাই। আজকে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবগুলো বিষয় নিয়েই কথা বলবো, যদি আপনারা সময় দেন আমাকে, যদি ধৈর্য ধরেন এবং সময় দেন। দেখেন, তাইলে আমরা এই কথাগুলো বললাম অনুচ্ছেদ 50 অনুসারে। অনুচ্ছেদ 50-এ কি ছিল? পদের মেয়াদ ছিল। তাইলে এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো বিস্তারিত সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই। 46 নিয়ে বিস্তারিত বলার কিছু নাই। 46-এ 10,000 সামথিং টিকাই ছিল, 10,000 সামথিং টিকাই ছিল, এখন ডাবল করবে, অর্থাৎ 20,000 সামথিং টিকাবে। এতে কি হবে? আরো কিছু স্টুডেন্ট যাদের কাছাকাছি ছিল তারা রিটেন দেওয়ার সুযোগ পাবে। তবে এটা আসলে মানে কোনো কারণেই মানে এই সিদ্ধান্তটা কেন নিল, মানে আমার কাছে এই সিদ্ধান্তটাকে পারফেক্ট মনে হয় নাই। ব্যক্তিগতভাবে আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই না, যে এটা কি করলো। বললো প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে পরীক্ষা বাতিল হবে প্রমাণ হলে, আর ফাঁস না হলে পরীক্ষা রিটেন পরীক্ষা নিয়ে নিবে, তাহলে নতুন করে আবার 10,000 দেওয়া, এটা কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এগুলো সিস্টেম আমার কাছে ভালো লাগে নাই। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমাদের পদত্যাগ হয়ে গেল। হ্যাঁ, পদত্যাগের পরে আমরা 51 অনুচ্ছেদ নিয়ে কথা বলবো। অনুচ্ছেদ 51, অনুচ্ছেদ 51 এইটা হলো রাষ্ট্রপতির দায় মুক্তি, রাষ্ট্রপতির দায় মুক্তি। ওকে, একটু একটু খেয়াল করেন, রাষ্ট্রপতির দায় মুক্তি। রাষ্ট্রপতির দায় মুক্তিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি কোনো অপরাধ করে, বা রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়া যদি কোনো কার্য করিয়া থাকিলে বা করিয়া না থাকিলে, কথাটা এইভাবে আছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়া কোনো কার্য করিয়া থাকিলে বা না থাকিলে তাহার আদালতের কাছে কোনো প্রকার জবাবদিহিতা দিতে হবে না। অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছে আদালতে জবাবদিহি মুক্ত। সোজা কথা, রাষ্ট্রপতি হচ্ছে আদালতে জবাবদিহি মুক্ত, অর্থাৎ তার কোনো প্রকার জবাবদিহিতা করতে হবে না। রাষ্ট্রপতি আদালতে কি তিনি জবাবদিহি মুক্ত, তার কোনো প্রকার জবাবদিহিতা করতে হবে না। বুঝতে পেরেছেন আমার কথা? অর্থাৎ রাষ্ট্রপতির কোনো জবাবদিহিতা নাই। ওকে, রাষ্ট্রপতির কোনো জবাবদিহিতা নাই। শোনেন, পিলির ক্লাসে তো এমনি বেশি পড়াইতেছি, এরপরেও যদি আপনারা আরো জানতে চান সেই ক্ষেত্রে তো এই বছরে ক্লাস শেষ করা কষ্ট হয়ে যাবে, কিছু জিনিস আপনাদেরকেও পড়তে হবে। আচ্ছা, আমরা কি হলো, বোর্ডটা কি হলো, হোয়াট? আচ্ছা, একটু ওয়েট করো, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, বোর্ডটা বন্ধ হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, 51 অনুচ্ছেদ নিয়ে আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে বোর্ডটা বন্ধ হয়ে গেছিল। আহ এই যে 51 অনুচ্ছেদের এই কথাটা আমরা বললাম যে যদি আহ রাষ্ট্রপতি তার পর ন্যস্ত দায়িত্ব সেটা যদি পালন করে কিংবা না করে থাকে, এই কারণে তার আদালতের কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। তাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই 51-রই 2 অনুচ্ছেদে একটা কথা বলছে।
51(2) অনুচ্ছেদে আর একটা কথা বলছে, সেটা হলো রাষ্ট্রপতির কার্যভার তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দ্বারা আইন চালু করা যাইবে না এবং তাহার গ্রেপ্তার বা কারাগারের জন্য কোনো প্রকার আইন পরোয়ানা জারি করা যাবে না। অর্থাৎ আপনি ধরেন এখন নতুন করে একটা আইন বানাইলেন যে রাষ্ট্রপতিরে আমি কারাগারে আটকাবো, সাজা দিব, তাকে জেল দিয়ে দিব, কারা দিয়ে দিব, তাকে কারাবাস করাবো, এই ধরনের কোনো আইন করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রপতি এই ধরনের দায় মানে এই ধরনের এই ধরনের কি মানে এই ধরনের অপরাধের বা এই ধরনের অপরাধের কারণে তাকে কোনো আইনের মুখোমুখি হতে হবে না, অর্থাৎ সে এইখান থেকে দায় মুক্ত থাকিবে। ওকে, তাইলে আমরা একটু সংক্ষেপেই বলতে হবে ভাই, মানে কথা বললে তো অনেক বলা যায়, সব কথা তো বলার সুযোগ হবে না, ঠিক আছে? একটু জাস্ট ধারণা দিচ্ছি, বাকিটা আপনাদেরকে পড়তে হবে। আমরা যদি অনুচ্ছেদ 52 কথা বলি, যে এতক্ষণ যেমন বললাম দায় মুক্তি, এখন বলতেছি রাষ্ট্রপতির অভিশংসন, তবে সবকিছুই তো আর ছাড় দেওয়া যায় না, কিছুটা ইয়েও আছে, মানে কিছুটা তার জন্য শাস্তিও আছে। সেই শাস্তিটা আসলে আদালত দ্বারা হবে না, সেই শাস্তিটা সংসদের মাধ্যমে হবে। সেই শাস্তিটা কিভাবে হবে আমরা একটু দেখি। রাষ্ট্রপতির অভিশংসন কি হবে? রাষ্ট্রপতি যদি সংবিধান লঙ্ঘন করে, কি কি করে? একটা হলো সংবিধান লঙ্ঘন, যদি রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে, লঙ্ঘন বানান মনে হয় নাই, ঠিক আছে? রাষ্ট্রপতি যদি সংবিধান কি করে? লঙ্ঘন করে। আমি কেন এই বানান ভুল করতেছি বুঝলাম না। কি হইলো রে ভাই, বোর্ড বন্ধ হয়ে যাচ্ছে কেন? সরি, হ্যাঁ, আমার হচ্ছে, প্রবলেম হচ্ছে কেন দেখি। আচ্ছা, আমরা রাষ্ট্রপতির অভিশংসন 52 অনুচ্ছেদে আছি, হ্যাঁ। আচ্ছা, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পর তো সে প্রেসিডেন্ট হইতেই পারবে না, কারণ তো সে সংসদ সদস্য হওয়ার যোগ্যতাই হারাচ্ছে, সে সংসদ সদস্য হওয়ার যোগ্যতাই তো হারাচ্ছে। সে তো, আমরা তো বলছি যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, না হলে হবে না। রাষ্ট্রপতির অভিশংসন এটা হলো 52। তাহলে কি বললাম? রাষ্ট্রপতির অভিশংসন কি কি কারণে হইতে পারে? যদি রাষ্ট্রপতি কোন সংবিধান লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে, হ্যাঁ, যদি কোনো সংবিধান লঙ্ঘন করে, তাইলে কি হতে পারে? যদি এই অভিযোগ আসে, তাইলে সংসদে কি হবে? আইন পরিষদে 2/3 ভোটের মাধ্যমে তার পদ শূন্য করা হবে, অর্থাৎ তাকে অভিশংসিত ঘোষণা করা হবে। অর্থাৎ এই রাষ্ট্রপতিকে যদি অভিশংসিত করতে হয়, তাহলে সংসদ সদস্য লাগবে, এই সংসদ সদস্য ছাড়া তার অভিশংসন হবে না। এখন কয়েকটা দিক
একটা হলো রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে স্পিকার লাগবে, স্পিকারের কাছে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে আমাদের স্পিকার নাই, এটা 1 নাম্বার বাধা। 2 নাম্বার বাধা, রাষ্ট্রপতিকে যদি অভিশংসিত করতে হয় তাইলে হচ্ছে সংসদ সদস্য লাগবে। সংসদ সদস্যদের মধ্যে ভোট হইতে হবে, 2/3 ভোট পাইতে হবে। তাহলে এই মুহূর্তে আমাদের সংসদ সদস্য নাই, তাহলে রাষ্ট্রপতির পদত্যাগের কোনো ফর্মুলাই এখন কাজ করবে না সংবিধান অনুযায়ী, অর্থাৎ আইনগতভাবে। ঠিক আছে, সংসদ সদস্য জেলে, তারা তো আবার সংসদ করবে, এটা কিভাবে নিয়ম মানলো? সকল সংসদ সদস্য তো জেলে, তারা তো আবার সংসদ করবে না, এটা তো মামলা যতদিন চলবে ততদিন সে করতে পারবে না। মামলা যতদিন চলবে ততদিন সে করতে পারবে না। যদি মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়, কোনো প্রকার কোর্টের কাছে তার দায়বদ্ধতা না থাকে, তাইলে সে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার থাকবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ মামলা চলাকালীন সময়ে বেকসুর খালাস না হওয়া পর্যন্ত সে কোনোভাবেই আর এই যোগ্যতা রাখে না, সংসদ সদস্য নির্বাচন করার যোগ্যতা রাখে না। যেটা বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচন করেন নাই, যেহেতু তিনি আদালত দ্বারা অভিযুক্ত ছিলেন, এই জন্য কিন্তু তিনি আর নির্বাচন করতে পারেন নাই। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে অনুচ্ছেদ 52 আশা করি ক্লিয়ার, মানে কিছুটা হইলেও। আর একটা হইতে পারে যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে উনি অসামর্থ্য, উনি রাষ্ট্র চালাইতে পারতেছেন না, তাইলে উনি অনুচ্ছেদ 53 অনুযায়ী অসামর্থ্যের কারণে তিনি অপসারণ হইতে পারে। ধরুন বললো যে এই রাষ্ট্রপতি অসামর্থ্যর কারণে অভিশংসিত হবে, বললো ওনার আর সামর্থ্য নাই, উনি বয়স হয়ে গেছে, উল্টাপাল্টা করতেছে, ওনার কোনো সামর্থ্য নাই, তাহলে উনি কি করবে? ওনার অভিশংসন ঘটাবে। তখনও সংসদ সদস্যদের 2/3 ভোট লাগবে। ঠিক আছে, 2/3 ভোট লাগবে তখনও অনুচ্ছেদ 53 অনুযায়ী। এইসব ডিটেল আগামী মাসের প্রথম সপ্তাহে আমার বই পাবেন, বইয়ের মধ্যে লেখা আছে, সব পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এবারে একটু আছেন অসামর্থ্যের কারণে তার অভিশংসন হবে, অনুচ্ছেদ 53। আবার আন্তর্জাতিক বাংলাদেশ বই আগামী সপ্তাহে আসতেছে। আর বিজ্ঞান বই যারা অর্ডার করছিলেন ম্যাক্সিমাম পেয়ে গেছেন, যারা পান নাই কালকে বিকালে পেয়ে যাবেন। ঠিক আছে, বাজারে সেরা 3টা বই, হ্যাঁ, সবার টেবিলে থাকবে 3টা বই, এমন ভাবে আমি লিখছি। ঠিক আছে, বিজ্ঞানটা আমি লিখি নেই, বিজ্ঞানটা আমার পাবলিকেশনের, বাট বাংলাদেশ আন্তর্জাতিকটা আমি লিখেছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন অনুচ্ছেদ 53, অসামর্থ্যের কারণে অভিশংসন। তাহলে যদি অসামর্থ্য ঘোষণা করা হয়, তাহলে আবার আরেকটা পাইলাম, আপনি যেভাবেই রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে চান, তাহলে পদত্যাগ করতে হলে তার স্পিকারের কাছে পত্র দিতে হবে। আবার আপনি অভিশংসিত করতে চান, তাহলে সংসদ সদস্য লাগবে। সেটা অসামর্থ্যের কারণে করেন, কোনো কারণেই করেন, তাইলে লাগবে। আচ্ছা বিলকিস, ওয়েট দিব। তাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, একটু খেয়াল করেন যে কোনোভাবেই কিন্তু বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসিতও করা যাচ্ছে না, পদত্যাগও করানো যাচ্ছে না, কারণ ফর্মুলায় পড়তেছে না। আর ফর্মুলার বাইরে যদি ঘটে কোনো কিছু, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে নাথিং টু সে। ঠিক আছে, অনুচ্ছেদ 54, এবার আসেন অনুচ্ছেদ 54। আচ্ছা ভাই, আপনি এখানে দাবি জানায় লাভ কি? আমি কি পিএসসি চেয়ারম্যান? আমার দাবি জানায় লাভ আছে? বলেন, কোনো লাভ নেই। আচ্ছা, এরপরে এরপরে আমাদের যে অনুচ্ছেদ যে 54তে কি বলছে? যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়, সেটা অভিশংসিত হওয়ার কারণে, অযোগ্যতার কারণে, যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয়, তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন স্পিকার। কে গ্রহণ করবেন? স্পিকার। এবং কয়দিনের জন্য করবেন? পরবর্তী 90 দিনের জন্য, অর্থাৎ 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। অর্থাৎ এই 90 দিন কে থাকবে? বইয়ের দাম কত? বইয়ের দাম 330 টাকা, কুরিয়ার ফ্রি। বিজ্ঞান বই পিলি রিটেন দুইটা হয়ে যাবে 330 টাকা, কুরিয়ার ফ্রি, কুরিয়ার চার্জ ফ্রি। ঠিক আছে, তাইলে একটু খেয়াল করেন। আচ্ছা, আর অন্য কোনো কথা না বলি, আমরা একটু আলোচনায় থাকি, আলোচনা আগাইতে পারবো না। যদি স্পিকার 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ করবে, এই 90 দিন স্পিকার দায়িত্ব থাকবে। এই মুহূর্তে যদি আমাদের রাষ্ট্রপতি না থাকে, তাহলে স্পিকার নাই, তাহলে রাষ্ট্রপতির পদ শূন্য হবে, তাহলে দায়িত্ব গ্রহণ করবে কে? রাষ্ট্রপতির পদের দায়িত্ব যদি কেউ গ্রহণ করতে না পারে, তাহলে রাষ্ট্র চলবে কার নামে?
তাইলে এই রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক যোগাযোগ চুক্তি কোনো কিছুই কিন্তু সম্পূর্ণ হবে না, অর্থাৎ বিশ্ব থেকে কিন্তু রাষ্ট্র কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন যদি আলাদা কোনো অর্ডিন্যান্স জারি করে আগের সংবিধানকে বাতিল করে টোটালি করে ছোট্ট একটা সংবিধান তৈরি করে কিছু রুলস রেগুলেশন করে নিয়ম নীতির মধ্য দিয়ে যদি একটা পথ সৃষ্টি করে, সেটা ডিফারেন্ট বিষয়। বাট চলমান সংবিধানকে, অর্থাৎ এক্সিস্টিং বা আমাদের যে সংবিধান এখন পর্যন্ত আছে, এই সংবিধানকে সমুন্নত রেখে বা এই সংবিধানকে রেখে আপনার রাষ্ট্রপতির পদ শূন্য করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। আমি কিন্তু কোনো পক্ষ বিপক্ষ বলতেছি না, আমি জাস্ট সাংবিধানিক নিয়ম আপনাদেরকে বলতেছি। ওকে, ক্লিয়ার? এবার আসেন, রাষ্ট্রপতি নিয়ে মেলা পেশাল পারছি নির্বাহী বিভাগের। এমনিতে রাষ্ট্রপতি উনি হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর পদবী গুণে পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক উনি। হ্যাঁ, যদি কোন রণের রাষ্ট্রপতির পরে টুকু বলেন, আমি বুঝিনি। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক উনি, অর্থাৎ আমাদের যে তিন বাহিনী আছে, এই তিন বাহিনীর সর্বাধিনায়ক উনি। উনি যদি তিন বাহিনীকে কোনো প্রকার আদেশ করেন, এই তিন বাহিনী কিন্তু ওনার আদেশ মানতে বাধ্য। উনি যদি এই মুহূর্তে কারফিউ জারি করেন, 144 জারি করেন, সেনাবাহিনী কোনো প্রকার অর্ডার করেন, তাইলে কিন্তু সেটা মানতে বাধ্য। উনি পদবী গুণে কিন্তু কি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনী কি সর্বাধিনায়ক। এছাড়াও উনি সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মানে আচার্য বা আচার্য, সরকারি বেসরকারি যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উনি। ঠিক আছে, তাহলে আমরা রাষ্ট্রপতি নিয়ে পেশাল বাদ দেই। আমি রাষ্ট্রপতি নিয়ে অনেক কথা বলছি, আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। রাষ্ট্রপতির নিয়োগ 48, তারপরে ক্ষমার মেয়াদ থেকে শুরু করে অভিশংসন পর্যন্ত সবগুলো কথা আপনাদেরকে রাষ্ট্রপতি নিয়ে আমি বলেছি। এবার প্রধানমন্ত্রী নিয়ে কথা বলি। যদি কোনো কারণে রাষ্ট্রপতির পর স্পিকার নিয়োগ হবে, যদি কোনো কারণে রাষ্ট্রপতির পর স্পিকার নিয়োগ হবে, রাষ্ট্রপতির পরে স্পিকার নিয়োগ হয় না। ঠিক আছে, স্পিকার থাকেই, স্পিকার থাকে। যদি স্পিকার পদ শূন্য থাকে, সংসদ না থাকে, তখনও রাষ্ট্রপতি থাকে। রাষ্ট্রপতির তো থাকে, এমন তো না জাতীয় নির্বাচন আর রাষ্ট্রপতির পদ প্যারালাল একই সময় শুরু হয়, তা তো আর না, তাই না? যেমন আমাদের রাষ্ট্রপতির মেয়াদ কয় বছর হয়েছে? হ্যাঁ, এগুলো প্যারালাল কোনো কিছু না। ঠিক আছে, ওকে। তাইলে দেখেন, আমরা যদি বলি যে প্রধানমন্ত্রীর কথা বলি, প্রধানমন্ত্রী শুধু এখানে একলা না, এই রুলের মধ্যে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সবই আসবে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সব আসবে এই রুলস এর মধ্যে। কি কি আসতে পারে, আমি আসলে কোনো প্রিলিমিনারির ক্লাসে এত ডিটেল কখনো আলোচনা করা হয় না, এবং আমি জানি না কবির ভাই এই সুযোগ আমাকে দিবে কিনা, নাকি কবির ভাই রাগ করবে আমার উপরে এত ডিটেলস আলোচনা করার কারণে। কারণ ক্লাসের তো একটা লিমিটেশন আছে, যে কয়টা লেকচারের মধ্যে আমি বাংলাদেশ বিষয়গুলি শেষ করব, এটার একটা লিমিটেশন আছে। আমি জানি না যে কবির ভাই রাগ করবে কিনা, মন খারাপ করবে কিনা আমার উপরে, কিন্তু দেশের প্রেক্ষাপটে আমার এগুলো আলোচনা করতে হচ্ছে আর কি। আপনি বাংলাদেশের কোনো প্রিলিমিনারি ক্লাসে এসব আলোচনা শুনবেন না, সকল রিটেনের ক্লাসে শুনতে পারেন, কোনো প্রিলিমিনারি ক্লাসে এরকম আলোচনা শুনবেন না। কিন্তু আলোচনাগুলো করার ইচ্ছা করতেছে আপনাদেরকে সাংবিধানিক নিয়ম কানুন এক্সিস্টিং বা বর্তমান সংবিধানে আমাদের কি আছে সেটা বোঝানোর জন্যই এই আলোচনাগুলো করতে হচ্ছে আমাকে। প্রধানমন্ত্রী যেটা হচ্ছে, আমরা যদি দেখি যে অনুচ্ছেদ 55 কথা যদি বলি, অনুচ্ছেদ 55 কথা যদি আমরা বলি, এই অনুচ্ছেদ 55 কেন স্পিকার নিয়োগ হবে এটাই জানতে চাচ্ছি স্যার। আমি আপনার প্রশ্ন বুঝি নেই, কি উত্তর দিব বলেন? কেন স্পিকার নিয়োগ হবে এটাই জানতে চাচ্ছি। স্পিকার নিয়োগ কেমনে হবে? স্পিকার নিয়োগ কে করবে?
আমি তো জানি না আর কি। হ্যাঁ, আপনার প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ, রাষ্ট্রপতির অভিশংসন হবে স্পিকার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখেন প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা দা ক্যাবিনেট, তাইলে এই অনুচ্ছেদ 55 অনুযায়ী এই মন্ত্রিসভার প্রধান হবেন প্রধানমন্ত্রী। প্রধান হবেন কি? প্রধানমন্ত্রী। এই মন্ত্রিসভার প্রধান হবেন প্রধানমন্ত্রী এবং প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা তার কাছে থাকবে। প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা পাবেন। প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা সবই কি তার হাতে থাকবে। ঠিক আছে, একটু খেয়াল করেন, প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন, সেই নির্বাহী ক্ষমতাগুলো পাবেন অনুচ্ছেদ 55 অনুযায়ী। তাহলে এই অনুচ্ছেদ 55 অনুযায়ী মন্ত্রিসভার প্রধান হইবেন কে? প্রধানমন্ত্রী। এবং এবং মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা দায়বদ্ধ থাকবে কার নিকট? এই মন্ত্রিসভা দায়বদ্ধ জাতীয় সংসদের নিকট। জাতীয় সংসদের নিকট। জাতীয় সংসদের নিকট এই মন্ত্রিসভা দায়বদ্ধ থাকবে জাতীয় সংসদের নিকট। তাহলে মন্ত্রিসভারও দায়বদ্ধতা আছে। মন্ত্রিসভার দায়বদ্ধতা কার কাছে? জাতীয় সংসদের নিকট। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, স্পিকার হচ্ছে সংসদের সভাপতি। আমি এগুলো নিয়ে আইনসভার মধ্যে কথা বলবো একটু পরেই, একটু ধৈর্য হারা হয়েন না। আমি প্রলয় বলছি, প্রলয়ের পর ট্রাস্ট রাখেন। সাধারণ জ্ঞানে 70 মার্কের নারী নক্ষত্র আপনি জানবেন। আপনি যদি কোনোদিন পিলি পাস নাও করেন, তাও সাধারণ জ্ঞানে 50-এর নিচে পাবেন না। 50, 55, 60, 65, 68 পর্যন্ত পাবেন। পিলি যদি পাস নাও করেন সেটা আপনার ব্যাপার, অন্য সাবজেক্টের ব্যাপার। আমার সাবজেক্টে 50-এর নিচে কোনোদিন পাবেন না। ঠিক আছে, একদম অগা মরা যদি না হয়, দুনিয়ার ফালতু স্টুডেন্ট যদি না হয়, ফাউল স্টুডেন্ট যদি না হয়, ও 50-এর নিচে পাবে না। ঠিক আছে, ওকে, ফাউলটারও আমি ভালো করতে পারি। অতএব টেনশন করার দরকার নেই, একটু অপেক্ষা করেন, একটু সুযোগ দেন। ঠিক আছে, এখন সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলিয়া এখানে প্রকাশ করবে। অর্থাৎ সব রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে, কিন্তু সকল নির্বাহী ক্ষমতার অধিকারী হচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের 55 অনুচ্ছেদ অনুযায়ী এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করলাম। এখন অনুচ্ছেদ 56-তে কি আছে? অনুচ্ছেদ 56-তে মন্ত্রীগণের কথা বলা আছে। এই মন্ত্রীগণের নিয়োগ বিধির কথা বলা আছে, যে এখানে মন্ত্রী, উপমন্ত্রী, তারপরে হচ্ছে অন্যান্য যে মন্ত্রী টেকনোক্র্যাট থাকতে পারে, অন্যান্য থাকতে পারে, প্রধানমন্ত্রী, অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, যা কিছু আমরা বলি না কেন, এগুলো সব রাষ্ট্রপতি নিয়োগ দান করবে। অর্থাৎ যত মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যা আছে, এই নিয়োগ কার্য করিবেন কে? রাষ্ট্রপতি। তারা রাষ্ট্রপতির কাছ থেকে কি হবে? তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করবে। শপথ নেবে রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করবে। এই মন্ত্রীগণ রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করিবে। এবং আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এই যারা সংসদ সদস্য হবার যোগ্য, তাদের মধ্য থেকে 1/10 টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া হবে। টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া হবে। টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া হবে 1/10। ওকে, টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া হবে 1/10 টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই 1/10 টেকনোক্র্যাট, অর্থাৎ আমরা যদি 1/10 বলি, এটাকে যদি উল্টায় বলি যে 9/10 এই সংসদ সদস্যদের মধ্য থেকে 1/10 নেওয়া হবে টেকনোক্র্যাট। অর্থাৎ টোটাল সংসদ সদস্য মধ্যে এই যা আছে তার থেকে আবার 1/10 এখানে বৃদ্ধি করা হবে, অর্থাৎ মন্ত্রী নেওয়া হবে। সেটা কি করবে? এই সংসদ সদস্য হইছে বা হওয়ার যোগ্যতা আছে এমন ব্যক্তিদেরকেও চাইলে প্রধানমন্ত্রী এখানে নিয়োগ নিতে পারেন। প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতায় নিয়োগ দিলেও এখানে শপথ কিন্তু পড়াবেন রাষ্ট্রপতি। ঠিক আছে, এখানে শপথ কিন্তু পড়াবেন রাষ্ট্রপতি। একটু খেয়াল করেন। আচ্ছা, আমি এমনিই বলছি, ক্লাস আমি আমার মতো করে নেই, আপনাদের এত কমেন্টস করার দরকার নাই, আপনার ক্লাস বোঝার চেষ্টা করেন।
ক্লাস কম হবে না বেশি হবে এটা আমি বুঝবো। ঠিক আছে, আপনার সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য, সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য যদি 2টা ক্লাস বেশি লাগে সেটা আপনার কবির ভাই দিবে, এই মন মানসিকতা তার আছে। আমি এখন পর্যন্ত তার মতো দিল খোলা মানুষ এবং উদার মনের মানুষ, স্টুডেন্ট বান্ধব মানুষ আমি টিচার পাইনি। আমি নিজেও এত স্টুডেন্ট বান্ধব না, বুঝছেন? এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, একদম বিকুল। ঠিক আছে, সে যথেষ্ট ছাত্র বান্ধব। যদি 2টা বেশি নেওয়া লাগে আপনাদের সাথে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। ঠিক আছে, ওকে। আসেন তাইলে আমরা এই যে মন্ত্রীগণ নিয়ে কথা বললাম, আমরা যদি 57 অনুচ্ছেদে কথা বলি, যে 57 অনুচ্ছেদে আছে প্রধানমন্ত্রীর মেয়াদ। প্রধানমন্ত্রীর মেয়াদ। এখন দেখেন আমরা কিন্তু মানে রাষ্ট্রপতির অভিশংসন বা রাষ্ট্রপতির অসুস্থতা জনিত বা অপারগতা জনিত নানান কথা কিন্তু বলেছি। প্রধানমন্ত্রী কিন্তু এই ধরনের কোনো কিছু নেই। প্রধানমন্ত্রীর কিন্তু এই ধরনের কোনো আর্টিকেল নাই যে কি কারণে তার প্রধানমন্ত্রী তো থাকবে না, এরকম কিন্তু কোনো কিছু তেমন কিছু আমাদের সংবিধানে উল্লেখ করা নাই। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী 5 বছরের জন্য নিযুক্ত হন, অর্থাৎ ওই আমাদের নির্বাচন পদ্ধতি যেটা সেটা আমরা জানি। আচ্ছা, আমরা 59টা পড়ে রাখবো, যেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা। এই স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু দায়িত্ব পেয়েছেন আমাদের ওই সমন্বয়ক আসিফ মাহমুদ। ঠিক আছে, সে কিন্তু এই দায়িত্ব পেয়েছেন নতুন করে। স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, এইটা হচ্ছে আমাদের 59 অনুচ্ছেদ। আর এইদিকে আমি টুকটাক 2-1টা পড়াইতেছি, যেমন 63-র কথা যদি বলি, 63 আগের দিনও মনে হয় বলেছি যে যুদ্ধ, আমাদের যদি কোনো দেশের সাথে যুদ্ধ করতে হয় তাহলে সংসদের অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ মানে কোনোভাবেই প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। দেখেন এই মুহূর্তে আমরা ভালনাভাল অবস্থায় আছি, আমাদের যদি কোনো দেশের সাথে না করুক সৃষ্টিকর্তা যুদ্ধ বেঁধে যায়, আমাদের কিন্তু সংসদ নাই। আমাদের সংসদ না থাকলে আমরা কিন্তু যুদ্ধের অনুমতি পাচ্ছি না। 64 অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল, আগের দিন কথা বলছি, এটা নিয়ে কথা বলবো না। আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম নির্বাহী বিভাগ নিয়ে, নির্বাহী বিভাগ নিয়ে কথা শেষ। এবার আমরা আলোচনা করব আইন বিভাগ নিয়ে। তাহলে আগেই লেখাই দিছি, আইন বিভাগের কাজ হচ্ছে কি? আইন প্রণয়ন করা। এখন আমাদের আসলে আইন বিভাগ নিয়ে তেমন কোনো লেখাপড়া নাই, কারণ হচ্ছে আমাদের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। একটু বেসিক পড়ি দেখি, জাতীয় সংসদ, জাতীয় সংসদ। তাহলে জাতীয় সংসদ আমাদের আইন বিভাগের নাম। তাইলে জাতীয় সংসদের জন্য দরকার হয়েছে আমাদের জাতীয় সংসদ ভবনের, একটা ভবনের দরকার হয়েছে। তাহলে প্রথমে পড়বো এই ভবন সম্পর্কে। এই ভবনের লোকেশন বা অবস্থান, অবস্থান, এই ভবনের অবস্থান হচ্ছে শেরে বাংলা নগর, নগর ঢাকা। এখানে জমি আছে 208 বা 215 একর, 208 বা 215 একর জমি রয়েছে এই মতান্তরে আর কি। 208 মতান্তরে 215 একর জমির উপরে জাতীয় সংসদ ভবন এটা আমাদের রয়েছে। ঠিক আছে, আমরা একটু লিখে নেই, তারপরে পর্যায়ক্রমে ক্রম অনুসারে আমরা আইন বিভাগটাকে স্মার্টলি, যে জায়গাটা দরকার নাই সেই জায়গা পড়াবো না, স্মার্টলি এই জায়গাটা আমরা শেষ করব। ঠিক আছে, একটু লেখা হলে ডান লিখি, এখন একটু দ্রুত লেখি এবং ডান লেখার অভ্যাস করি। ঠিক আছে, আজাইরা পেছাল না পেরে একটু আমাকে হেল্প করেন। ঠিক আছে, এই যে জাতীয় সংসদ ভবন, এটা ভিত্তিপ্রস্তর নির্মাণ হয় কবে? দেখেন, ভিত্তিপ্রস্তর নির্মাণ, এই ভিত্তিপ্রস্তর নির্মাণ হয় 1961 সালে। এটা নির্মাণ করেন আইয়ুব খান। এটা নির্মাণ করেন কে? আইয়ুব খান নির্মাণ করেন। এটা নির্মাণ করেন আইয়ুব খান। আচ্ছা,
আইয়ুব খান নির্মাণ করলো, তাহলে এটা চালু হবে কবে? এটা চালু হয় 1982 সালে। তাহলে আমরা স্বাধীন হয়েছি 1971-এ। তাহলে এই কয় বছর কোথায় এই অধিবেশন বইছে? তাহলে আমরা লিখব পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অধিবেশন অনুষ্ঠিত হতো। অধিবেশন অনুষ্ঠিত হতো পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এই সংসদ অধিবেশন অনুষ্ঠিত হইত। সংসদ অধিবেশন অনুষ্ঠিত হইত। এই যে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? স্থপতি হচ্ছে লুই আই কান। লুই আই কান। লুই আই কান। জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান। লুই আই কান। ওকে, স্থপতি হচ্ছে লুই আই কান। ইনি হচ্ছেন এস্তোনিয়ার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। একজন এস্তোনিয়ার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ঠিক আছে, মার্কিন নাগরিক। তাইলে আমরা দেখলাম যে স্থপতি হচ্ছে লুই আই কান, উনি এস্তোনিয়ার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাহলে আমাদের বিল্ডিং টিল্ডিং সব হয়ে গেল। এখন জাতীয় সংসদের প্রতীক শাপলা। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। আচ্ছা, মোট আসন, প্রশ্নটা যদি এইভাবে হয় মোট আসন, তাইলে আমরা দেব 350টি। আর যদি বলে নির্বাচিত আসন, তাইলে 300টি। যদি বলে নির্বাচিত আসন, তাইলে 300টি। নির্বাচিত আসন কয়টা? 300টি। আর যদি বলে সংরক্ষিত আসন, তাইলে 50টি। এটা আবার 17তম সংশোধনীর মাধ্যমে 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। 17তম সংশোধনীর মাধ্যমে 25 বছরের জন্য এটি বৃদ্ধি করা হয়েছে। সংরক্ষিত আসন কয়টা? 50টা। ওকে, এবার 1 নং আসন। 1 নং আসন পঞ্চগড়। 300 নং আসন বান্দরবান। 300 নং আসন বান্দরবান। দেখেন এগুলো আমি দিচ্ছি, এবং একটি করে আসন মাত্র, যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এই পার্বত্য কি একটি করে আসন মাত্র। হ্যাঁ, যেহেতু জনসংখ্যা কম, একটি করে আসন। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে কি একটি করে আসন। ঠিক আছে, এখানে একটি করে আসন। এবার আমরা এই জায়গাটা জেনে নিলাম। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে যাই, সেটা হচ্ছে গণভোট চালু হয় কবে? গণভোট চালু হয়
1977 সালে। গণভোট বাতিল হয় কবে? বাতিল হয় 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে। 15তম সংশোধনীর মাধ্যমে 15তম সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল হয়ে যায়। তাহলে আমরা সংসদ ভবন বানাইলাম, সংসদের ভোট টোট কি আছে দেখলাম। এখন সংসদের সভাপতি কে? সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। নেতা কে? সংসদের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। সংসদ আহ্বান স্থগিত বিলুপ্ত এই সব এখতিয়ার হচ্ছে করেন রাষ্ট্রপতি। সব করেন কে? রাষ্ট্রপতি। তবে এখানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে, এখানে উনি করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে। ওকে, কথা বোঝা গেছে? প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে তিনি এই সংসদ আহ্বান স্থগিত বিলুপ্ত ঘোষণা করেন। ওকে, এরপরে আসে আমরা যে জায়গাটা দেখতেছি, সংসদের কিছু টার্মস আছে, যেমন কাস্টিং ভোট। কাস্টিং ভোট, কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। স্পিকারের ভোটকে কি বলা হয়? কাস্টিং ভোট বলা হয়। আর একটা হলো যে ওয়াক আউট কি? ওয়াক আউট, ওয়াক আউট হচ্ছে সাময়িক সময়ের জন্য সংসদ বর্জন। আচ্ছা, আমাদের আইনসভা থেকে আসলে আসার মতো আর তেমন কিছু নাই, কারণ এই মুহূর্তে যেহেতু আইনসভাও নাই, আলোচনা সমালোচনার মধ্যে আছে। একদম বেসিক কনসেপ্ট গুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আইনসভার এই জায়গাটা শেষ। আমরা আজকে লাস্ট যে অংশটা দেখব সেটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। খুব মনোযোগ সহকারে দেখেন, এটা আমাদের প্রশাসনিক ব্যবস্থা। আমরা আগামী দিন 3 বাহিনীও পড়াবো এবং আমাদের বিচার বিভাগকেও পড়াবো, অর্থাৎ আর্মি, বিডিআর, বিজিপি, আর তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী, মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বাইরেও এই বিজিবিও আমরা দেখাবো। ঠিক আছে, সেগুলো দেখাবো। পাশাপাশি বিচার বিভাগ, আপিল ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এই সম্পর্কেও আমি আপনাদেরকে পড়াবো। ঠিক আছে, তাহলে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে একটু আমরা জানি। এরপরে প্রশাসনিক বিন্যাস সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে একটা আছে হচ্ছে মাঠ প্রশাসন, একটা হচ্ছে মাঠ প্রশাসন, আর একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন। মাঠ প্রশাসনের মধ্যে কি কি আছে? মাঠ প্রশাসনের মধ্যে আছে উপজেলা, জেলা, বিভাগ। বিভাগ, উপজেলা, জেলা, বিভাগ। রংপুরে গিয়ে দুইজনের সাথে দেখা হলো আমার, এই ব্যাচেরই স্টুডেন্ট। ঠিক আছে, রংপুরে গিয়ে বিজ্ঞান বইয়ের অর্ডার ছিল, হাতে হাতে দিয়ে এসেছি। ভাল লাগছে, আমারও ভাল লাগছে, ওদেরও ভাল লাগছে। তারা কি আছে এখন লাইভে? রংপুরে দুইজনের সাথে দেখা হয়েছিল আমার। আমি প্রতি শুক্র শনিবার রংপুর থাকি, আরো 3 সপ্তাহ আমি রংপুর থাকবো প্রতি শুক্র শনিবারে। ঠিক আছে, ওকে।
তাহলে দেখেন উপজেলার যিনি প্রধান তার নাম হলো ইওনো। ইওনো হলো উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার। জেলার যিনি প্রধান তিনি হলো ডিসি। ডিসি আমরা অনেকেই ভুল করি যে ডিস্ট্রিক্ট কমিশনার, না, এটা হলো ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার, এটা কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনার না, এটা কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনার না। ওকে। আর বিভাগীয় কমিশনার, বিভাগের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার, বিভাগের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার। তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আমরা, যে এইটা হলো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন, যেটা আমরা একটু সুন্দর করে আলোচনা করতে চাই। এই বাম পাশটা হয়ে গেলে, যেহেতু জায়গা কম, আমরা এইটাও একটু মুছে ফেললাম। এখন কেন্দ্রীয় প্রশাসন নিয়ে আমরা একটু আলাপ করি। কেন্দ্রীয় প্রশাসন, হ্যাঁ, কেন্দ্রীয় প্রশাসন নিয়ে আলাপ করব। এখানে প্রথমত আছে সচিবালয়। সচিবালয়, সচিবালয়ের প্রধানকে একজন জ্যেষ্ঠ সচিব। জ্যেষ্ঠ সচিব মানে সিনিয়র সচিব। জ্যেষ্ঠ সচিব মানে কি সিনিয়র সচিব, সিনিয়র সচিব। এরপরে আছে মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় কিন্তু এই সচিবালয়ের একটা ইউনিট, অর্থাৎ এই মন্ত্রণালয় হচ্ছে সচিবালয়ের একটা ইউনিট। জিকে বই হচ্ছে 280 টাকা করে, হ্যাঁ, 280 করে, এখনো বের হয় নাই, বের হলে কথা বলেন। মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় হচ্ছে সচিবালয়ের একটা ইউনিট। তাহলে এই ইউনিটে দুইজন হলো প্রধান, একজন হলো প্রশাসনিক প্রধান, প্রশাসনিক প্রধান, আর একজন হচ্ছে নির্বাহী প্রধান। এই প্রশাসনিক প্রধান হলো জ্যেষ্ঠ সচিব, জ্যেষ্ঠ সচিব, আর নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, জ্যেষ্ঠ সচিব, নির্বাহী প্রধান, মন্ত্রী। মন্ত্রীর ক্ষমতা আছে সংসদে গিয়ে বিল পাস করে টুকপুস করে টাকা ঢোকার ওর অ্যাকাউন্টে, কিন্তু ওখান থেকে 1 টাকাও বের করতে পারবে না মন্ত্রী সচিবের সিগনেচার ছাড়া। এই জন্য যদি এখান থেকে টাকা মারতে হয় দুইজনে মিলে মারে, ভাগযোগ করে দুইজনে মিলে মারে। এখান থেকে যদি টাকা খেতে হয় দুইজনে মিলে খায়। এই জন্য মন্ত্রিত্ব পাওয়ার পর তার পছন্দের সচিবকে নিয়ে নেয়, অপছন্দের সচিব এখানে থাকে না। তাইলে দুইজনে যোগ সাজসে করে, আর ধরা খেলে দুইজন একসাথে খায়, ধরা খেলে দুইজন একসাথে খায়। এই মন্ত্রণালয়ের অধীনে আরেকটা আছে ইউনিট, তার নাম হলো অধিদপ্তর। এই যে অধিদপ্তরের ইংরেজি হচ্ছে ডিরেক্টরেট। এই যে যেমন প্রাইমারি অধিদপ্তর, তার মানে প্রাইমারি ডিরেক্টরেট, অধিদপ্তর। এই অধিদপ্তরের যিনি প্রধান, এটা পরীক্ষা আসে যে অধিদপ্তরের প্রধানের পদবি কি? পদবি হচ্ছে মহাপরিচালক। পদবি হচ্ছে কি? মহাপরিচালক। এই মহাপরিচালক হইতে হলে এডিশনাল সেক্রেটারি হইতে হবে, এডিশনাল সেক্রেটারি, মহাপরিচালক। এই অধিদপ্তরের অধীনে হচ্ছে পরিদপ্তর। পরিদপ্তরের পদবি হচ্ছে পরিচালক। পরিচালক হইতে হবে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। পরিচালকের পদবি মানে পরিচালক হইতে হলে জয়েন্ট সেক্রেটারি। দেখেন এই পরিদপ্তরের ডাউনেও কিন্তু ইউনিট আছে, কর্পোরেশন আছে, তারপরে ব্রাঞ্চ আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা কর্পোরেশন ব্রাঞ্চে যাব না। তাহলে আমরা সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, দেখেন এইটুকু জানা থাকলেই হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো আমাকে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, লেখা হয়েছে কিনা আমাকে একটু জানান। পুরোটাই কিন্তু পড়াইছি, হ্যাঁ, আজকে, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দিয়ে পড়াইছি।
আচ্ছা, যদি হয়ে যায় তাহলে এবার লেখেন স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, একটা গ্রাম্য ভিত্তিক আর একটা হচ্ছে শহুরে ভিত্তিক। শহুরে ভিত্তিক, গ্রাম্য ভিত্তিক কি কি আছে? গ্রাম্য ভিত্তিক আমরা যদি সর্বনিম্নটা বলি, যে গ্রাম্য ভিত্তিক সর্বনিম্নটা কি, তাহলে ইউনিয়ন পরিষদ। তারপরে উপজেলা পরিষদ, তারপরে জেলা পরিষদ। এই ইউনিয়ন পরিষদের সদস্য হইল 13 জন। সদস্য কয়জন? 13 জন। কি কি থাকে? একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার, 3 জন ওয়ার্ড মেম্বার নারী, এই 13 জন। উপজেলা পরিষদের 3 জন, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন নারী ভাইস চেয়ারম্যান। আর জেলা পরিষদে কয়জন থাকে? 21 জন। 21 জনের মধ্যে একজন চেয়ারম্যান, 2 জন নারী, মানে 2 জন ভাই নারী নারী আর কি, আর 18 জন হচ্ছে মেম্বার। এই হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। এটাকে বলা হয় গ্রাম্য ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা, যেটা সংবিধানের 59 অনুচ্ছেদে আছে, 59 অনুচ্ছেদ অনুযায়ী। ঠিক আছে, তাইলে আর একটা থাকলো শহুরে ভিত্তিক। শহুরে ভিত্তিক হলো দুই প্রকার, এর সর্বনিম্ন হলো পৌরসভা আর সর্বোচ্চ হলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছে মেয়র আর পৌরসভার প্রধান হচ্ছে মেয়র। এদের নিচে কাউন্সিলর থাকে, এটা আপনারা জানেন, এটা পড়ানোর কিছু নাই, এবং ওই জায়গা থেকে আমাদের দরকার না। আমাদের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কিছু নাই। ঠিক আছে, স্বায়ত্তশাসিত বলতে ওরা ওদের জায়গায় স্বতন্ত্রভাবে পরিচালনা করবে, ওরা শুধু কেন্দ্রের কাছে জবাবদিহি করবে, এছাড়া সকল ক্ষেত্রে স্বাধীন থাকবে। এটা হলো স্থানীয় স্বায়ত্তশাসিত। ঠিক আছে, আর সরকার, স্থানীয় সরকার হচ্ছে সবই কেন্দ্রের কাছে জবাবদিহি করতে হবে, সবই কেন্দ্র পরিচালনা করবে। স্থানীয় স্বায়ত্তশাসিতকে কেন্দ্র পরিচালনা করবে না, কিন্তু কেন্দ্রের কাছে তার জবাবদিহিতা থাকবে, সকল ক্ষেত্রে সে স্বাধীন থাকবে। ঠিক আছে, ধরেন আপনার বাড়ি হলো রংপুর, এখন বলা হলো যে রংপুর হলো স্থানীয় স্বায়ত্তশাসনে থাকবে, তাহলে রংপুর থেকে যত আয় ব্যয় হবে সব রংপুরেই খরচ হবে, রংপুরের প্রতিরক্ষা রংপুর দেখবে, সবকিছু। কিন্তু ওখানে মেনশন করা থাকবে যে রংপুর কোন কোন ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে, তখন স্থানীয় স্বায়ত্তশাসন হবে। ঠিক আছে, নারী 5 জন না, কোথায় নারী 5 জন? নারী এখানে না, এখানে 5 জন না, এখানে নারী 2 জন, একজন